প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, রাজনৈতিক বিশ্লেষক। আপনাকে স্বাগত। শেরে বাংলা একে ফজলুল হকের একটি বিখ্যাত উক্তি আছে, আপনি নিশ্চয়ই সেটি শুনেছেন। তিনি বলেছিলেন, যখন দেখবে ভারত আমার দেশের নামে মিথ্যা প্রচার ও বাজে মন্তব্য করছে, তখন বুঝবে দেশ সঠিক পথে চলছে। আর যখন দেখবে কলকাতার দাদারা আমার প্রশংসা করছে, তখনই বুঝবে যে আমি দেশের বিরুদ্ধে কাজ করছি। ব্যারিস্টার ফুয়াদ, বর্তমানে যে পরিস্থিতি, তাতে তো আমরা বলতেই পারি যে আমরা সঠিক পথে আছি। গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশে যে মনোজাগতিক পরিবর্তনটা চলে এসছে, এটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এটা হয় নাই এবং যুদ্ধের পরেও হয় নাই। এবং আমরা মাঝে মধ্যেই দেখেছি যে যুদ্ধের সময়ও এই স্লোগানগুলো, এই বক্তব্যগুলো কিন্তু আমাদের দেয়ালে দেয়ালে ইতিহাসের পাতায় কোথাও আসে নাই, যেটা জুন জুলাই আগস্টে আমরা দেয়ালে দেয়ালে দেখেছি। যে আকাঙ্ক্ষার কথাটা তরুণরা বলেছে, এইটা সার্টেনলি সেই স্পিরিট যে ব্রিটিশ ইন্ডিয়াতে মুসলমানরা, বঙ্গীয় মুসলমান এবং বঙ্গীয় নিম্নবর্ণের হিন্দুরা জমিদারদের অত্যাচার নির্যাতনে শোষিত হয়ে কি বাস্তবতায় তাদের জীবনটা চলে গিয়েছিল। তো সেখানে বাংলাদেশের ইতিহাসের একটা বড় ঘটনা যে একটা জাতীয় ঐক্যমত তৈরি হয়েছে, যেটা গতকালকের মিটিংয়ের মধ্য দিয়ে আমরা দেখেছি। যে প্রধান উপদেষ্টার অফিসে উনি সারা বাংলাদেশের যত রাজনৈতিক দল ডান থেকে বামে আছে, এরকম প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতিনিধি ছিল। একইভাবে ছাত্ররা যারা আছে তারা কিন্তু আলাদা করে আবার ইউনিটি মিটিং করেছে এবং সবাই সম্মিলিতভাবে এক জায়গাতে এসছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের জাতীয় স্বার্থ বিক্রি করতে দেয়া হবে না। আমাদের সীমান্ত যে কোনো মূল্যে আমরা পাহারা দেব এবং বাংলাদেশ স্বাধীন থাকবে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলীয় যে ফ্যাসিবাদ দিল্লির, এই ফ্যাসিবাদ বাংলাদেশে ফিরতে পারবে না। অতএব এই জায়গাতে একটা জাতীয় ঐক্যমত তৈরি হয়েছে, যেটা গত 53 বছরে একটা বিরল ঘটনা। বাংলাদেশের এতগুলো রাজনৈতিক দল ভারত প্রশ্নে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এইভাবে একটা প্ল্যাটফর্মে এসছে এবং তাদের নিজস্ব সকল এখতেলাফ সব কিছু ভুলে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারেও আমাদের অনেক অসন্তুষ্টি আছে, এগুলোকে ভুলেও তারা জাতীয় স্বার্থের জায়গাতে সবাই একমত হয়েছে এবং একসাথে কথা বলেছে। এইটা একটা সার্টেনলি একটা ঐতিহাসিক ঘটনা। আরেকটা বিষয় নিশ্চয়ই লক্ষ্য করেছেন, সেটি হলো ওই অনুষ্ঠানে প্রফেসর ইউনূস যে বক্তব্য রেখেছেন, ট্রিমেন্ডাস। উনি যে কথাটা বলেছেন সেটি হলো যে আমরা বিশ্বকে দেখিয়ে দিতে চাই যে এই একটি বিষয়ে কিন্তু আমরা সবাই এক। সেটি হলো 5ই আগস্টের যে স্পিরিটটা ছিল, এটা কিন্তু বিরাট বার্তা গিয়েছে নিঃসন্দেহে সবখানে। হ্যাঁ, বটেই। এবং উনি 5ই আগস্টের আগে পরের থেকে যতগুলো ইন্টারভিউ দিয়েছেন, প্রত্যেকটা জায়গাতে কিন্তু এই প্রশ্নটা পরিষ্কার করে দেওয়া হয়েছে যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশ একটা গণতান্ত্রিক ট্রানজিশনের মধ্য দিয়ে যাবে, বাংলাদেশের জনগণ ডিসাইড করবে কে ক্ষমতায় থাকবে অথবা থাকবে না। এটা বলবার পরে আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে সবার সাথে ভালো সম্পর্ক রাখবো, এই ব্যাপারে কোনো আপত্তি আমাদের নাই। কিন্তু বাংলাদেশের স্বার্থ প্রশ্নে আওয়ামী লীগ যেভাবে দেশ বিক্রি করে দিয়েছে, চুক্তি করে এবং না করে, প্রকাশ্যে এবং গোপনে, সেই রকম কোনো বাস্তবতা ফিরে আসবে না। আমি যেহেতু এই মিটিংয়ে ছিলাম, আমি ওনার বক্তব্যের পুরো অংশ শুনেছি এবং উনি শুরুতে বলেছেন যে একটা শক্তি আছে যারা গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি, সেই শক্তিটা আমাদেরকে সবাইকে দেশি বিদেশি মদদে আমাদেরকে আগস্টের আগের বাস্তবতায় ফিরিয়ে নিতে চায়, কিন্তু ওই জায়গায় আমরা যাব না। এবং উনি একটা এক্সাম্পলও দিয়েছেন যে ওই যে পুলিশ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রীকে, তথাকথিত স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছে যে একটা মারলে একটা মরে, কিন্তু পাশের থেকে কেউ সরে না। তো সেই বাস্তবতায় বলছে যে গণ অভ্যুত্থানের এই বাস্তবতায় যত ষড়যন্ত্র হোক আমরা কেউ সরব না। আমাদের বুকগুলো আবু সাইদের মতো খোলা আছে, এখানে বুলেট আসবে, বুলেট চলে যাবে, লাশ পড়বে, রক্ত ঝরবে, কিন্তু বাংলাদেশ এই বাংলাদেশের জায়গায় থাকবে, এখানে কোনো কম্প্রোমাইজ হবে না। তো এইটা একটা হিস্টোরিক মোমেন্ট আমাদের জীবনে। যে এক্সাম্পলগুলো বিভিন্ন দেশের থেকে আমরা জেনে পড়ে শুনে বলতাম যে ন্যাশনাল ইউনিটি প্রশ্নটা আমরা আমাদের জাতীয় জীবনে কখনো দেখি নাই কেন, তো সেখানে অবশ্যই বাংলাদেশের তরুণ সমাজ, গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা আছেন, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, সবাই বলতেই পারেন যে এই রকম একটা ঘটনা 53 বছরের ইতিহাসে বাংলাদেশে হয়েছে, অভাবনীয় ঘটনা। এবং এইটার জন্য পুরো ক্রেডিট হচ্ছে রাজনৈতিক দল, নাগরিক সমাজ, ছাত্ররা, শহীদেরা,
আহতরা যারা আছেন, সবাই মিলে এই যে জাতীয় শত্রু মিত্রর প্রশ্নে একতাবদ্ধ হয়ে গেছে, এইটা একটা হিউজ ব্যাপার বাংলাদেশে। এবং এটাই হচ্ছে বাংলাদেশের আগামী দিনের যে দ্বিতীয় গণপ্রজাতন্ত্রের কথা বলছি, দ্বিতীয় রিপাবলিক রাষ্ট্রের কথা বলছি, সেটার ভিত্তিমূল হবে। ওই সভায় রাজনৈতিক দলগুলো একটি দাবি জানিয়েছিল, আমরা শুনেছি এবং মিডিয়াও এসছে। সেটি হলো যে ভারতের সঙ্গে ফেসিবাদ সরকার যত চুক্তি করেছে সেই চুক্তিগুলো সামনে নিয়ে আসার জন্য বলা হয়েছে। আরেকটি হলো রামপাল সহ যে সমস্ত ক্ষতিকর চুক্তি হয়েছে, সেখানে আদানির সাথে চুক্তিটা একই রকম ক্ষতিকর, সেগুলো বাতিলের দাবি জানিয়েছে। চুক্তি ভারতের সাথে যেগুলো হয়েছে, চুক্তি এবং স্মারক মিলিয়ে, এগুলোর ভিতরে কয়েকটা টাইপ আছে। একটা টাইপ হচ্ছে লুটপাট টাইপ, যেমন যে চুক্তির মধ্য দিয়ে শুধু টাকা পয়সা পাচার লুটপাট এটা হয়েছে। যেমন ধরেন আদানির সাথে চুক্তি, আদানির সাথে চুক্তি হয়তো আমাদের পরিবেশের কোনো ক্ষতি করছে না, আপনি বিদ্যুৎ পাচ্ছেন, কিন্তু যেটা আপনি অনেক কম দামে এই কাজটা করতে পারতেন, এটা আপনি অনেক গুণ বেশি দামে এই কাজটা করছেন। এবং এটা করবার মধ্য দিয়ে যেটা হচ্ছে, বাংলাদেশের বিলিয়নস অফ ডলার পাচার হয়ে যাচ্ছে এবং আপনার এনার্জি সিকিউরিটি কম্প্রোমাইজ হয়ে গেছে। রামপালের প্রশ্নে যেটা এসছে সেটা হচ্ছে যে আপনার সেখানে শুধু আমার রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন জড়িয়ে নাই, সেখানে হচ্ছে যে আমার পরিবেশ ধ্বংসের জায়গা জড়ায় আছে। এবং বাগেরহাটের যে জায়গাটাতে রামপাল, এটা কিন্তু বঙ্গোপসাগরমুখী একটা জায়গা, নদীর পার কিন্তু সাগরমুখী। অতএব এই জায়গাতে ভারতের মতো একটা শত্রু রাষ্ট্রকে স্পেস দেওয়া এবং অ্যাক্সেস দেওয়া, এবং জানেন যে রামপালের সিও কিন্তু একজন ইন্ডিয়ান মহিলা এখন বর্তমানে, আমি জানি না সম্প্রতি পরিবর্তন হয়েছে কিনা। 85% মতো হচ্ছে বাংলাদেশি ইনভেস্টমেন্ট, 15% হচ্ছে ভারতের ইনভেস্টমেন্ট, প্রফিট হচ্ছে 50-50। মানে এই ধরনের মানে লীলাভূমি বলে না আর কি, যে লীলাভূমির রাজ্যে পরিণত হয়েছিল বাংলাদেশ। তো সেই জায়গাতে মানে রামপালের মতো চুক্তিটা অনেকগুলো কারণে রিভাইজ করতে হবে। আমার সুন্দরবন ধ্বংসের ব্যাপার আছে, পরিবেশ ধ্বংসের বিষয় জড়িয়ে আছে, রামপালের লক্ষ লক্ষ কৃষক এবং জেলেরা বেকার হয়ে গেছে, ডাকাতির পরিমাণ বেড়ে গেছে, ওই অঞ্চলে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে, এবং তার থেকে বড় জিনিস হচ্ছে সিকিউরিটি থ্রেট তৈরি হয়েছে। এরকম একটা জায়গায় ভারত এটা সিলেক্ট করে যে চাপিয়ে দিয়েছে, এটা বিদ্যুৎ উৎপাদনের জন্য হইতে পারে না। ঠিক একইভাবে দেখেন কেন চুক্তিগুলো রিভাইজ করতে হবে। আমাদের ফেনীর পর থেকে মেরেশ্বরাই পর্যন্ত যে বিলোনিয়া সীমান্ত বলে, এই ফেনী নদীর উপরে বঙ্গোপসাগরের মুখে ভারতকে প্রায় 1000 একরের একটা এক্সক্লুসিভ ইকোনমিক জোন দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যে আমরা অপ্রকাশিত বিভিন্ন সূত্রে জেনেছি এখানে ভারতের বেজ আছে। এখানে বেজ কীরকম, মিলিটারি ইন্টেলিজেন্স বেজ আছে, এখানে অপারেশনাল বেজ আছে, এবং ইসকনকে অপারেট করার ক্ষেত্রে অনেকেই ধারণা করছেন এই বেজ থেকে এটা পরিচালিত হচ্ছে। এবং দেখবেন যে রিপাবলিক টিভি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যখন ভারতের চিকেন নেক নিয়ে আলোচনা হয়, ওরা কিন্তু এইটাকে রেফার করে যে বাংলাদেশের চিকেন নেকও আমরা জানি। ওরা যেটা বোঝানোর চেষ্টা করে, ফেনী নদীর উপরে ব্রিজটা যদি আপনি ভেঙে ফেলেন, তাহলে কিন্তু চট্টগ্রাম বিভাগ থেকে বাংলাদেশ আলাদা হয়ে যায়, পুরো চট্টগ্রাম এবং কক্সবাজার মিলায়ে। অতএব ওই জায়গাটা তারা আলাদা করে নেওয়ার থ্রেট দিচ্ছে। তারা থ্রেট দিচ্ছে আমাদের কলকাতা বন্দর নিয়ে যাওয়ার জন্য, এবং এটাকে তারা বলছে যে বাংলাদেশের চিকেন নেক। কিসের ভিত্তিতে বলছে? কারণ তারা জানে তাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে ওইখানে, বিলোনিয়া সীমান্ত এবং বঙ্গোপসাগরমুখী প্রায় 1000 একরের এক্সক্লুসিভ জোন, যেখানে ভারত কি ব্যবসা করতেছে আমরা জানি না। এবং এই জন্য হচ্ছে যেটা হচ্ছে, চুক্তিগুলো যে রিভিউ করতে হবে, রিভিউ করার টার্মসও ঠিক করে দিতে হবে। শুধু আর্থিক খাত দেখলে হবে না, পরিবেশ খাত দেখলে হবে না, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা, প্রত্যেকটা খাতের জায়গা থেকে এই চুক্তিগুলোকে বিবেচনায় নিতে হবে। এরপর দেখেন রেল করিডোর নিয়ে চুক্তি যেটা হয়েছে, আমরা দেখেছিলাম যেটা প্রায় ইমপ্লিমেন্ট করবার জায়গায় চলে আসছে। ভারত 14টা রুটে আপনার বাংলাদেশের উত্তরাঞ্চল, কুমিল্লা, বিভিন্ন অঞ্চল হয়ে ত্রিপুরা, আসাম এইসব জায়গায় ঢুকবে। এবং চিকেন নেক হয়ে যদি আপনার আসাম এলাকা থেকে যেতে হয়, ত্রিপুরায় পৌঁছতে 2600 কিলোমিটার ট্রাভেল করতে হবে চিকেন নেক হয়ে। সেটা যদি সেটা আমার পদ্মা সেতুর উপর দিয়া আপনার কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ঢুকে যায়, সে তার মাত্র 400 কিলোমিটারে হয়। পদ্মা সেতু হওয়ার কারণে নাকি আমার ইকোনমিক গ্রোথ 1% বাড়ার কথা। আসলে কি বেড়েছে? কোনো কিছুই বাড়ে নাই, কিছুই বাড়ে নাই। আমার ঢাকার জিনিসপত্রের দাম নাকি কমে যাবে বলেছে, কিছুই কমে নাই। একমাত্র বেনিফিট পদ্মা সেতুর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দক্ষিণ অঞ্চলের মানুষ রাতের বেলা লঞ্চের বদলে এখন দিনের বেলা 3-4 ঘন্টায় যায়,
এছাড়া ইকোনমিক হিসাব যদি দেখেন, ভারত ছাড়া বাংলাদেশের অর্থনৈতিক বেনিফিট এখন পর্যন্ত খুব বেশি হয় নাই, কারণ সেতুর আগে পরের যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, যে রাস্তাঘাট অবকাঠামো দরকার, সেগুলো এখনও তৈরি হয় না এবং হচ্ছে না। এবং আমরা দেখেছি যে ভারতের লরি কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় ব্যাপক হারে যাচ্ছে। তো এই 14টা যে রেল করিডোর দেওয়ার প্ল্যান হচ্ছিল, এবং সেটা সবগুলো বাংলাদেশের ট্রেন লাইন ব্যবহার করে। তারা সিম্পলি পশ্চিম বাংলার বর্ডারে আসবে, ওই ট্রেনটা বাংলাদেশের ট্রেন লাইনের সাথে কানেক্ট হয়ে যাবে, বাংলাদেশের ট্রেন লাইনের উপর দিয়ে সে আসাম সীমান্তে চলে যাবে, মেঘালয়ে চলে যাবে, ত্রিপুরায় চলে যাবে। এবং কিসের ভিত্তিতে এটা হচ্ছে, টার্মস অ্যান্ড কন্ডিশন কি আমরা জানি না। আমাদের দেশের অনেক গুরুত্বপূর্ণ থিঙ্ক ট্যাঙ্ক তারা বলেছিল যে আমরা ট্রানজিট দিলে নাকি আমাদের $5 বিলিয়ন বছরে ইনকাম হবে, আমরা সিঙ্গাপুর হয়ে যাব। ট্রানজিট তো নয়, না, এটা করিডোর, অ্যাবসলিউটলি না। ওই সংগঠনটার কথা বলছি, যে ওই সংগঠনটা আর্থিক গবেষণা প্রতিষ্ঠান, তারা বলেছে যে আমরা যদি ভারতকে ট্রানজিট দেই তাহলে বছরে $5 বিলিয়ন আমাদের উপার্জন বাড়বে এবং আমরা সিঙ্গাপুর হয়ে যাব। প্রশ্ন হচ্ছে যে এই ধরনের বাটপারি অর্থনৈতিক প্রতিবেদন যারা তৈরি করেছে, তাদের হিসাব দিতে হবে 10 বছরে আমাদের কত $বিলিয়ন উপার্জন হয়েছে। বরং এই দিল্লির শাসিত আওয়ামী লীগ রেজিম ক্ষমতায় আসার আগে 111-এর সময় আমরা দেখেছি যে ধরনের রুটে আপনার 10,000 টাকা আমাদের করিডোরের ফি ছিল, সেইটা আওয়ামী লীগ কমিয়ে 500 টাকা করে দিয়েছে। এটা মানে ইট ইজ ক্লোজ টু জিরো। ইনফ্যাক্ট আমাদের এটা আয়টা হচ্ছে ঋণাত্মক। তো ইউজ করছেন সে, এটা টোটাল অবকাঠামোর খরচ দিতে হচ্ছে বাংলাদেশকে, কিন্তু এখানের ব্যবস্থাপনার খরচটা তারা আমাদেরকে দিচ্ছে না। তাহলে $5 বিলিয়ন আমার উপার্জন কিভাবে হবে? 10,000 টাকা 500 টাকায় চলে আসছে, তাহলে আমার $5 বিলিয়ন কোথায়? এই অর্থনীতিবিদদের কিন্তু ডেকে ডেকে জিজ্ঞেস করা দরকার। তো সেই জায়গাতে আমাদের যে স্মারক, চুক্তি, নামি বেনামে, প্রকাশ্যে অপ্রকাশ্যে যা হয়েছে, এগুলো সব কিছু রিভিউ করা দরকার এবং প্রত্যেকটা রিভিউর মানে প্রেক্ষিত ঠিক করে দেওয়া দরকার। এরা যেন শুধু অর্থনৈতিক রিভিউতে চলে না যায়, পরিবেশের জায়গায় চলে না যায়, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের হুমকির জায়গাটাও যেন প্রত্যেকটা জায়গায় বিবেচ্য থাকে। মনোজগতের কথা আপনি বলছিলেন, গত 15 বছরে এদেশের মানুষের অনেকেরই একটা মানসিক ধারণা জন্মেছিল যে ভারত ছাড়া এদেশের সরকার পাল্টাবে না। একই সঙ্গে আরেকটা ধারণা জন্মেছিল যে ভারত সহায়তা না থাকলে বা আমাদের সহযোগী হিসেবে না থাকলে আমরা চলতে পারবো না। কিন্তু আসলে চিত্রটি কিন্তু উল্টো। যেমন একটি জিনিস আপনি নিশ্চয়ই জানেন যে ভারতে বাংলাদেশের লোকদের কাজ করার সুযোগ নেই বললে চলে, কিন্তু বাংলাদেশে অন্তত 5 লাখের বেশি মানুষ ভারতীয় কাজ করেন এবং এর জন্য বৈধ অনুমতি আছে কি না আমরা গত 15 বছর কিন্তু জানতেও পারিনি। এবং আপনি এটা জানেন যে বিশ্বে ভারতের 5ম রেমিটেন্সের দেশ হলো বাংলাদেশ। এখন কোনো কারণে এই বাংলাদেশে যদি ভারতীয়দের কাজ করা বন্ধ হয়ে যায় তাহলে তো আমাদের কোনো ক্ষতি নেই, ক্ষতিটা হবে ভারতের। ভারত সম্পর্কে বাংলাদেশের মানুষের মাঝে একটা জমিদারি বয়ান, কলকাতার দিল্লির বয়ান 71 থেকে চাপিয়ে দেওয়া হয়েছে। কিছু কিছু দেখবেন মানে ক্রিস্পি ওয়ার্ড ব্যবহার করে। একটা হচ্ছে যে ভারত একটা বৃহৎ রাষ্ট্র, তো তার সাথে আমি সম্পর্ক ভালো না রেখে চলতে পারবো না। ভারত একটা পরাশক্তি, তার অ্যাটমিক বোম আছে, তার বিশাল সোলজার এটা সেটা হাবিজাবি আছে, সে চাইলে কয়েকদিনের মধ্যে বাংলাদেশ দখল করে নিতে পারবে। ভারতের একটা বিশাল অর্থনীতি, সে এখন 6ষ্ঠ অথবা 7ম লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। এরপরে হচ্ছে যে ভারতের এই বিশাল বাজার বাংলাদেশ যদি অ্যাক্সেস করতে না পারে আমাদের আয় উপার্জন বন্ধ হয়ে যাবে। এই ধরনের অনেকগুলো বয়ান, সুপিরিয়রিটির বয়ান বাংলাদেশে চালু করে আছে এবং এই বয়ানগুলো প্রবক্তা হচ্ছে বাংলাদেশের বাম রাজনীতি করেন। এবং এই বাম রাজনীতিটা শুরুই হয়েছে কিন্তু যারা জমিদার ছিলেন, হিন্দু উচ্চবর্ণের জমিদার ছিলেন, 47-এর পাকিস্তান রাষ্ট্র হওয়ার মধ্য দিয়ে যারা জমিদারি খুইয়ে আপনার সাধারণ মানুষে পরিণত হয়েছেন, সেই সকল মানুষ এবং তাদের পরিবারের ছেলেমেয়েরা এই বাম রাজনীতির মানে প্রতিষ্ঠাতা শুরুর দিকের 50-60-এর দশকের লোকরা এই বাম পলিটিক্সের অ্যাক্সেসটা এক্সটেন্ড করেছে বাংলাদেশ রাষ্ট্রে স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে। তারা বোঝানোর চেষ্টা করেছে যে যেই 47-এ কৃষক শ্রমিক প্রজাদের রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হইল, সেই রাষ্ট্রের পরাজিত যারা জমিদার শক্তি ছিল তারা 71-এ আবার বিজয়ী হয়ে এসছে এবং তারা তাদের বয়ানটা, উচ্চবর্ণের হিন্দুর বয়ানটা বাঙালি মুসলমান এবং বাঙালি নিম্নবর্ণের হিন্দুর উপর চাপিয়ে দিয়েছে। এবং এই বয়ানের ভিতরে একটা হিন্দুত্ববাদী অখণ্ড ভারতের একটা রাজনীতি আছে।
তুমি ছোট, তো কী লাভ, তোমার তো পাওয়ার নাই, তোমাকে যখন তখন স্বাধীন রাখা পরাধীন রাখা এটা আমার এখতিয়ারের ব্যাপার স্যাপার, এইরকম একটা বয়ান গত 53 বছর থেকে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলীয় এবং কিছু এই যে আওয়ামী বুদ্ধিজীবী, সাংবাদিক, গণমাধ্যম, লেখক, কবি, সাহিত্যিক, এই পদ্মভূষণ ক্যাটাগরির একটা গোলাম শ্রেণী আছে, এই গোলামরা এইটা বাংলাদেশের মানুষকে খাওয়াইছে। বাস্তবতাটা আসলে কি? বাস্তবতাটা হইল ভারতের অবস্থা হইল আপনার অপুষ্টিতে ভোগে এরকম বিভিন্ন দেশের বাচ্চাদেরকে দেখছেন মনে হয়, ইথিওপিয়া, আফ্রিকার বাচ্চা, এদের দেখবেন শরীরটা চিকন, পেটটা বড়। এদের দেখলে বোঝা যায় যে সে আসলে অপুষ্টিহীনতায় ভুগতেছে, সে আসলে অনেক বেশি খাইতেছে, ব্যাপারটা এরকম না, তার পেটটা হলো কৃমিতে ভরা। ভারতের সাইজের বাস্তবতাটা কিন্তু তাই। সে পুষ্টিহীনতায় ভোগা একটা রাষ্ট্র। সে নিজের সাইজ দেখা মনে করে যে আমি তো একটা বিশাল মানুষ। আপনি দেখবেন যে বিশাল বডি সাইজের কিছু লোক আছে, প্রচণ্ড ভীত টাইপের লোক, মানে পুলিশ তো দূরের কথা, ইট পাথরের শব্দ শুনেই সে দৌড়ায়। তো ভারতের বাস্তবতা হইল তাই। ভারতের অর্থনীতির বাস্তবতাটা হচ্ছে তার কিন্তু কোনো সলিড প্রোডাক্ট নাই, যে প্রোডাক্টটা সে সারা দেশে অথবা বিদেশে এক্সপোর্ট করে। তার কোনো অর্গানিক প্রোডাক্ট নাই। সে যেটা করে পশ্চিমের এবং বিভিন্ন দেশের একটা সেকেন্ডারি মার্কেট। দেখেন 90-র দশকে পশ্চিমারা কি করেছে, তাদের টোটাল আইটি ইন্ডাস্ট্রি, কল সেন্টার, এই যে ইন্ডাস্ট্রিগুলো ছিল পশ্চিমা দেশগুলো থেকে, সেগুলোর সাবসিডিয়ারি এবং সেকেন্ডারি মার্কেট তারা ভারতে তৈরি করেছে। তৈরি করবার মধ্য দিয়ে যেটা করেছে, তার একটা ইকোনমিক বেস তৈরি করে দিয়েছে। এর বাইরে আপনি দেখবেন, এবং ভারতের আপনার দেখবেন এই যে স্পেশাল ভিসা ক্যাটাগরি তৈরি করেছে, বিশেষ করে আমেরিকাতে আইটি প্রযুক্তিতে প্রচুর লোক তারা গত 30 বছর থেকে ইন্ডিয়া থেকে নিয়ে তারা একটা স্টেবল ইকোনমির জায়গা তৈরি করে দিয়েছে। ভারতের কোনো সলিড প্রোডাক্ট নাই, যেটার কারণে পৃথিবী তার উপর নির্ভরশীল। কোনো প্রোডাক্ট নাই। চায়নার আছে, চায়নার অনেক গাড়ি আছে, ফ্রিজ আছে, টেকনোলজি আছে, এইটা আছে সেটা আছে, যেগুলোর উপর আমি আপনি নির্ভরশীল। চায়না পৃথিবীর সবচেয়ে সস্তা র ম্যাটেরিয়াল বিক্রি করে, কাঁচামালের দেশ। সে সারা দুনিয়াতে আপনার কাঁচামাল এক্সপোর্ট করে। অতএব সেই জায়গাতে দেখতে হবে যে ভারতের মৌলিক অর্থনীতির কন্ট্রিবিউশনটা কিন্তু পশ্চিমের অবদান, কারণ সে চায়না এবং পাকিস্তানের অ্যাগেনস্টে একটা রিজিওনাল ইকোনমিক্যালি পাওয়ারফুল রাষ্ট্র করতে চায়। তো কৃত্রিমভাবে এই রাষ্ট্রটা করতে গিয়ে যেটা হয়েছে, একটা পুষ্টিহীন রাষ্ট্রে পরিণত হয়েছে। এই পুষ্টিহীন ভারতের সংকট হচ্ছে যে সাইজে গায়ে গতরে বড়, বুদ্ধির অবস্থা খুবই খারাপ। সে সাইজে অনেক লম্বা চৌড়া, দেখতে বিশাল, ওই 36-38-এর বুক মনে হয়, কিন্তু সে প্রচণ্ড ভীত। এই ধরনের রাষ্ট্র সুপার পাওয়ার হইতে পারবে না। যারা মনে করে যে ভারত নেক্সট সুপার পাওয়ার, তাদের বোঝা দরকার যে ভারত একটা ফ্র্যাকচার্ড নেশন। সে তার নিজের রাষ্ট্রের ভিতরে 7টা-8টা ফ্রন্টে গৃহযুদ্ধ পরিচালিত করছে। সে তার নিজের নাগরিকদের 60 থেকে 70% সে দেশের নাগরিক বানায় না। সে মনে করেন না তারা নাগরিক। এক্সাম্পল দেই, সংসদ ভবন উদ্বোধন করলো 1.5-2 বছর আগে ভারতে। সেই সংসদ ভবন উদ্বোধনে ভারত তার রাষ্ট্রপতিকে দাওয়াত দেয় নাই। কেন দাওয়াত দেয় নাই? এই মহিলা হচ্ছে নিম্ন বর্ণের দলিত হিন্দু। অতএব ব্রাহ্মণ পাড়ায় সে অচ্ছুত হিসাবে আসতে পারে না, কারণ এই পল্লীতে ঈশ্বর থাকে। অতএব যেই রাষ্ট্র, তাকে বানানো হয়েছে শুধু ভোটের রাজনীতির কারণে, ভোটের রাজনীতির কারণে, যেই রাষ্ট্র 2024 সালে তার সংসদ ভবনে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতিকে দাওয়াত দিতে পারে না, সেই রাষ্ট্র তো নিজেই পুষ্টিহীনতায় ভুগতেছে। সে সুপার পাওয়ার কিভাবে হবে? সুপার পাওয়ার হইতে হইলে আপনার ঘরে স্ট্রেংথ থাকতে হবে, পিলার থাকতে হবে, তখন আপনি বাইরে মাতব্বরি করতে পারবেন। এরপরে দেখেন, এবং এইটার প্রতিবাদে কিন্তু কংগ্রেস উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছিল, আপনাদের যদি মনে থাকে। প্রায় সব বিরোধী দল এই অনুষ্ঠান বয়কট করেছিল। এরপরে দেখেন যে এখানে সে একটা ম্যাপ, মানচিত্র লাগিয়েছে, অখণ্ড ভারতের মানচিত্র। পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মিয়ানমারের কিছু অংশ, সবগুলোকে সে ম্যাপের মধ্যে ঢুকায় রাখছে। একটা কল্পিত ঐতিহাসিক ভারতীয় সভ্যতার রাষ্ট্র। ক্রিটিক্যাল হিস্টোরিয়ানরা যারা আছে ভারতে, তারা বলেছে ভারতে কোনো সিভিলাইজেশন ছিল না কোনোদিন। কারণ সিভিলাইজেশন হওয়ার জন্য যে শর্ত, আপনাকে ওয়েলথ ক্রিয়েট করতে হয়, নলেজ ক্রিয়েট করতে হয়, এইটা মুসলমানরা আসার আগ পর্যন্ত 1100-1200 শতাব্দীর আগে ভারত ছিল একটা প্রচণ্ড মধ্যযুগীয় বর্বর রাষ্ট্র ছিল আপনার।
এখানকার মানুষ অ্যানিমালিস্ট ছিল, পূজা পার্বণ হাবিজাবি মিলায় সতীদাহ প্রথার কথা আপনার পড়েছি, এই 200 বছর আগের কথা আপনার। এই ব্রিটিশরা এসে এটা পরিবর্তন করেছে। মানুষের চিন্তায় কত অসভ্য ছিল। অতএব ইন্ডিয়ার এই যে একটা কৃত্রিম, আমি একটা বিশাল, আমার একটা গোল্ডেন টাইম ছিল, এগুলো একটা মিথ্যা ইতিহাসের বয়ান। আমার এই বিশাল একটা ম্যাপ ছিল, মিথ্যা বয়ান। ভারত নামে পৃথিবীতে কোনো রাষ্ট্র ছিল না। ভারত নামক এই টোটাল রাষ্ট্রটা তৈরি করেছে ব্রিটিশরা। 1947-এর আগে এত বড় ভারত বলতে পৃথিবীর ইতিহাসে কখনো কিছু ছিল না। ম্যাপ দেখলে বোঝা যাবে যে ভারতের বিভিন্ন অংশে অংশে রাজা মহারাজারা শাসন করতেন। মুসলমান ছিল, শিখ ছিল, হিন্দু ছিল, পূজারী ছিলেন, বিভিন্ন টাইপের লোকরা ছিলেন। অতএব আমার যে একটা বিশাল সভ্যতা ছিল, মৌর্য সভ্যতা, অমুক সভ্যতা, আমি ওই সভ্যতাকে আবার ফিরায় নিয়ে আসতে চাই, এই গল্পগুজবের রাজনীতি যারা একবিংশ শতাব্দীতে করেন তারা সভ্যতার অংশ হইতে পারবেন না, তারা সুপার পাওয়ার হইতে পারবেন না। ভারত দেখেন কোনো নলেজ প্রডিউস করে না, কিন্তু ভারতের নলেজ কি? পশ্চিমা নলেজকে সে রিপ্রডিউস করে। তার কোনো এমন জ্ঞান ভাণ্ডার নাই যেটার কারণে সারা পৃথিবী তার কাছে নির্ভরশীল, তার কাছে ছুটে যায় যে এই জিনিসটা আমাকে দেখতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, তেমন কিছু নাই। ভারত ওয়েলথ প্রডিউস করতে পারছে না। তার যে বিশাল জনগোষ্ঠী, ধরেন প্রায় $1.5 বিলিয়ন, 150 কোটিরও বেশি মানুষ, পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ, সবচেয়ে বেশি বেকার লোক এবং সবচেয়ে বেশি গরিব লোকের দেশ হচ্ছে ভারত। ভারতের 80% উপরে মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে। যেই ভারত আইন করে, নাগরিকত্ব সংশোধন আইন করে নিজের দেশের মানুষকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করে, সে সুপার পাওয়ার হইতে পারবে না, রিজিওনাল পাওয়ার হইতে পারবে না। সুপার পাওয়াররা কি করে? সারা দুনিয়ার মানুষকে নিয়ে এসে নাগরিক বানায়। আর সে আইন করছে আমার দেশে নাগরিক হইতে হলে শুধু হিন্দু হইতে হবে, এবং সেই হিন্দুরা আমার প্রতিবেশী রাষ্ট্র থেকে আসতে হবে। শিখ হইলেও চলবে, অন্যরা হইলেও চলবে, কিন্তু মুসলমান হওয়া যাবে না। যেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভারতের স্বাধীনতার ইতিহাসের সূতিকাগার হচ্ছে মুসলমানদের হাতে। আপনার ইন্ডিয়া ওয়ালে 63,000 মুসলমানের নাম তালিকাভুক্ত করা আছে দিল্লিতে, যারা দিল্লিতে, যে তারা এই দেশের জন্য, স্বাধীনতার জন্য, আজাদির জন্য লড়াই করেছেন, জীবন দিয়েছেন। সেই মানুষগুলোকে তারা স্বীকার করে না। যে তার অতীতকে স্বীকার করে না, মুছে ফেলতে চায়, সে কোনোদিন ভবিষ্যৎ গড়তে পারবে না। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। অনেকে মনে করেন ঢাকা দিল্লি সম্পর্কের অবনতি ঘটলে বাণিজ্যের দিক থেকে আমরা বেকায়দায় পড়ে যাব। আসলে বিষয়টি একেবারে উল্টো। আপনি জানেন যে বিশ্বে বাংলাদেশ ভারতের চতুর্থ বাজার। বিশ্লেষকরা বলছেন যে যদি কোনো দুর্ঘটনা ঘটে, অর্থাৎ বাণিজ্য যদি বন্ধ হয়ে যায়, তাহলে এর প্রভাবটা পড়বে ভারতের উপর, বাংলাদেশের উপর নয়। নিউ ইয়র্ক ভিত্তিক বাণিজ্য প্রতিষ্ঠান ট্রেড ইকোনমিক তথ্য মতে যে ভারত গত বছর বিশ্বে $778.2 বিলিয়ন পণ্য রপ্তানি করেছে সারা পৃথিবীতে। তার মধ্যে বাংলাদেশে এককভাবে রপ্তানি করেছে $11 বিলিয়ন। এর মানে হলো দুই দেশের বাণিজ্যে বিঘ্ন ঘটলে ভারত সেই বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত হবে, একটা বিশাল অঙ্কের বৈদেশিক মুদ্রা। অন্যদিকে রপ্তানি বন্ধ করলে সাময়িক সময়ের জন্য বাংলাদেশে কিছুটা চাপে পড়লেও আমদানির নতুন বিকল্প উৎস ঠিকই খুঁজে পেয়ে যাবে। এবং আরেকটা কাজ তখন হবে, নিশ্চয়ই অভ্যন্তরীণ উৎপাদন বেড়ে যাবে। তাহলে এই যে দীর্ঘদিন ধরে জুজুর ভয় দেখালো যে ভারত কোনো কিছু বন্ধ করে দিলে, রপ্তানি বন্ধ করে দিলে আমরা বেকায়দায় পড়ে যাব, এটাও কিন্তু একটা মনস্তাত্ত্বিক দিক। হ্যাঁ, রাইটলি পয়েন্ট আউট করেছেন যে বাংলাদেশের যতটা না ভারতকে ভয় পাবার কারণ আছে, ভারতের তার থেকে বাংলাদেশকে 1000 গুণ বেশি ভয় পাবার কারণ আছে। এবং এই ভয় পাবার কারণের একটা জায়গা হচ্ছে ট্রেডের কথা বলেছেন, দ্বিতীয় একটা হচ্ছে তার সিকিউরিটি। বাণিজ্যের প্রশ্ন আসেন, দেখেন যে বাংলাদেশ ভারত থেকে কি আনে। আমরা যদিও $11-12 বিলিয়ন বলা হচ্ছে, এটা ইনফর্মাল ইকোনমি আছে, অবৈধভাবে ভারত থেকে প্রচুর জিনিস আসে। এটা ধরেন $20 বিলিয়ন ক্রস করে যাবে বৈধ অবৈধ মিলায়। আপনি যেটা ফিফথ সোর্স অফ রেমিটেন্স বলছেন, যদি অবৈধ রেমিটেন্স ধরেন, বাংলাদেশ থেকে যে টাকাগুলো যাচ্ছে হুন্ডির মাধ্যমে ভারতে, এটা ধরলে এটা থার্ডে চলে আসার সম্ভাবনা আছে। আপনি 5 লাখের কথা বলেছেন, অবৈধ লোক ধরলে এটা 10-15 লাখ হয়ে যেতে পারে। আর চতুর্থ বাজারটা সেটা এগিয়ে আসবে। তো সেই জায়গাতে আপনি দেখবেন, যেমন একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাকে ইনফরমেশন দিয়েছেন যে ভারত থেকে 20,000 স্টুডেন্ট আসছে বিভিন্ন সময় পড়তে বাংলাদেশে,
যাদের অধিকাংশ এখানে বিয়ে শাদী করে সেটেল হয়ে গেছে, এবং এই সংখ্যাটা কিন্তু আপনার এখন এই তালিকার ভিতরে নাই। তারা আসলে কি করছে, এবং তারা কিন্তু পেশাজীবী আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইটি, বিভিন্ন জায়গায় সেক্টরে কাজ করছে। এবং যেহেতু বাংলাদেশি নাগরিক বিয়ে করেছে, আলটিমেটলি অবভিয়াসলি সে ন্যাচারালাইজড হয়ে বাংলাদেশি নাগরিক হয়ে যাচ্ছে আর কি। তো সেই জায়গায় দেখেন যে বাংলাদেশ ভারত থেকে আসলে কি কি আনে। আমাদের টপ প্রোডাক্ট হচ্ছে আপনার তুলা। ধরেন এই আমাদের গার্মেন্ট শিল্পের জন্য যে তুলাটা লাগে, এই তুলাটা আমরা ভারত থেকে আনি। এটার পরিমাণ কত আপনার যদি ধরেন $2.5 বিলিয়ন, $3 বিলিয়ন নিচে। আমরা তো প্রায় $16 বিলিয়ন মতো বাজার থেকে আনি ভারত থেকে, তার ভিতরে $3 বিলিয়ন মতো তুলা আনি। এখন তুলা যদি আমরা ভারত থেকে না আনি, বিকল্প মার্কেট আছে কিনা? আছে, প্রচুর মার্কেট। আপনি ইন্দোনেশিয়া থেকে আনতে পারবেন, আপনি সেন্ট্রাল এশিয়াতে তুলার মার্কেট আছে। ইভেন ব্যবসায়ীরা কিন্তু ইতিমধ্যে প্রস্তাব দিয়েছে রাষ্ট্রকে এটা নিয়ে কাজ করবার জন্য। বাংলাদেশ সরকার এটা উদ্যোগ নেয় নাই। আমাদের যে মধ্য এশিয়ার দেশগুলো আছে, তাজিকিস্তান, উজবেকিস্তান, এই অঞ্চলটা নাকি তুলার জন্য, তুলার হ্যাঁ, খুবই মাটির বিখ্যাত। জন্য খুবই ভালো মাটি, হ্যাঁ, এবং তুলার মানটা অনেক ভালো। মানটা অনেক ভালো। বাংলাদেশের ব্যবসায়ীরা একটা প্রস্তাব দিয়েছে, বিভিন্ন সময় এটা আলোচনাতে এসছে, এবং আমরাও বিভিন্ন দেশের এই প্র্যাকটিসটা সম্পর্কে জানি। সেটা হচ্ছে আপনার কত মেট্রিক টন তুলা দরকার, সে জন্য আপনার কি পরিমাণ তুলার গাছ দরকার, কত পরিমাণ এলাকা ভাড়া নিলে, লিজ নিলে আপনি সেই পরিমাণ তুলা গাছ লাগাতে পারবেন। তাহলে আপনি এইসব দেশ থেকে, আপনি রাষ্ট্রের কাছ থেকে জমি লিজ নেন, ওদের দেশ পড়ে আছে, খালি পড়ে আছে, বিশাল দেশ, লোক নাই, জন নাই, ব্যারেন ল্যান্ড পড়ে আছে। তাহলে বাংলাদেশ যদি পরিকল্পনা করে, আপনি হয়তো ইমিডিয়েটলি তুলাটা পাবেন না, কিন্তু আপনি জমি অ্যাকোয়ার করে সেখানে তুলার গাছ লাগিয়ে আপনি এই ফসল ফলানোটার প্রসেসটা শুরু করে দিতে পারবেন। এবং একইভাবে আমরা জেনেছি আফ্রিকার বিভিন্ন দেশেও আপনার তুলার উপযোগী মাটি আছে। সেক্ষেত্রে আমাদের কৃষিবিদরা, আমাদের এক্সপার্ট যারা আছেন, তারা এরকম কয়েকটা, 4-5টা জায়গা এক্সপ্লোর করতে পারেন। দক্ষিণ আমেরিকার অনেক দেশ থেকে তুলা আমদানি করবার সুযোগ আছে বেশ সস্তায়। তাহলে এই যে বিকল্প আমার মার্কেট আছে, এই মার্কেটটা ইন্ডিয়ার এক্সক্লুসিভ জায়গা না, মোটেই না। অতএব সেখানে আমরা আমাদের বিজনেস কলাপস করবে, কয়দিন পর পর আমাদের হুমকি দেয়, গার্মেন্টস ব্যবসায়ীরা বিপদে পড়ে যায়, তাদেরকে তেল মারতে হয়। বাস্তবতাটা সেরকম না। দ্বিতীয়, আমরা কি আনছি? বিশেষ করে রিফাইন্ড পেট্রোলিয়াম আনতেছি, যেটা সস্তায় সে রাশিয়া, ইরান, টিরান বিভিন্ন দেশ থেকে সে বৈধ অবৈধভাবে কিনে আমাদেরকে রিফাইন করে পাঠায়। বিশেষ করে ইরান থেকে। হ্যাঁ, তো পেট্রোলিয়াম আসার দেশ তো মানে ভুরি ভুরি দেশ আছে। মধ্যপ্রাচ্যের বহু দেশ আছে যেখান থেকে আপনি পেট্রোলিয়াম আনতে পারেন। এবং আপনি এই যে আমরা এনার্জি ডিপ্লোমেসির কথা বলছি, যে আপনি মধ্যপ্রাচ্যে যে দেশগুলো এগুলো প্রডিউস করে তাদের সাথে আপনি পার্মানেন্ট এগ্রিমেন্টে চলে যাবেন। আপনি কোত্থেকে তেল কিনবেন, গ্যাস কিনবেন, পেট্রোলিয়াম কিনবেন, ডিজেল কিনবেন, রিফাইনটা কিনবেন, রটা কিনবেন, ক্রুড কিনবেন, এর প্রত্যেকটা জিনিস তো আপনার অল্টারনেটিভ বেটার সোর্স আছে। এরপরে দেখেন আমরা কি আনি। থার্ড হচ্ছে আমরা ধরেন চিনি আনি প্রচুর। এখন আমাদের এই যে 9, 10, 11টা চিনি কল যে বন্ধ হয়ে আসছে, এটা দিয়ে তো আপনি আমার মার্কেট সাফিসিয়েন্টলি আপনি প্রোভাইড করতে পারবেন। আপনি এর আগে আমাদের এক টক শোতে এই বিষয়ে বলেছিলেন যে এটা চালু করলে আমাদের চিনি আমদানি করতে হবে না। আপনি ইন্ডিয়া থেকে, ব্রাজিল থেকে, এর থেকে চিনি কেন আনতে হবে? এবং আমাদের আখের মানটা অনেক ভালো, আমাদের সুগারের কোয়ালিটি ভালো হবে। আমরা ব্রাউন সুগারটা দিব, সাদাটা না, ব্রাউন সুগারটা দিব, এবং সস্তায় দেওয়া সম্ভব। আমরা যতটুকু দেখেছি যে আপনি 30 থেকে 40 টাকা কেজি চিনি দেওয়া সম্ভব। এবং এটার মাধ্যমে যেটা হবে, এই চিনি কলগুলোকে ঘিরে লোকাল অর্থনীতি দাঁড়িয়ে যাবে। আমার এই 9, 10, 11টা চিনি কলকে যদি আপনি উৎপাদনমুখী করে ফেলতে পারেন, লক্ষ লক্ষ মানুষের বেকারত্ব কৃষকরা সরাসরি উপকৃত আসবে। এবং এখানে কিন্তু শত শত, হাজার হাজার একর জমি আছে। প্রত্যেকটা চিনি কলের সাথে কিন্তু আখ উৎপাদন করবার জন্য আবার জমি আছে। তাহলে আপনি ইন্ডাস্ট্রিতে চিনি কলে কাজ করবার শ্রমিকও পাচ্ছেন, আবার আখ উৎপাদনের কৃষকও আপনি ওখানে পাচ্ছেন, জমিও পাওয়া যাচ্ছে। জমিটাও যেটা ব্যারেন্ট পড়েছিল, খালি পড়েছিল, এই জমিটা এখন কাজে লাগবে। এবং আমি অ্যাপ্রিসিয়েট করব যে শিল্প উপদেষ্টা যিনি আছেন আদিলুর রহমান, দেখলাম ঘুরে ঘুরে বাংলাদেশের বিভিন্ন চিনিকলগুলোকে উৎপাদনমুখী করা, এগুলো লঞ্চ করা, এগুলোকে প্রোডাকশনে নিয়ে যাওয়ার জন্য উনি আপ্রাণ চেষ্টা করছেন। এবং উনি ধারণা করছেন রমজানের আগেই আমরা কোনো না কোনো ফর্মে ন্যূনতম একটা জায়গাতে প্রোডাকশনে যেতে পারবো। তাহলে আমার আর গুরুত্বপূর্ণ কোনো জিনিস আমি আনি না, ছোটোখাটো জিনিস আনি, এটা সেটা, এমন কোনো জিনিস আমি ভারত থেকে আনি না যে ভারত যদি সীমান্ত বন্ধ করে দেয় বাংলাদেশে কালকে দুর্ভিক্ষ হবে। আলুর জন্য, পেঁয়াজের জন্য, আলু পেঁয়াজ না খাইলে দুর্ভিক্ষ হয় না। চালের জন্য প্রত্যেকটার বিকল্প মার্কেট আছে। শুধু তাই না, এর প্রত্যেকটা আমার জমিনে
আমার মাটিতে সেলফ সাফিসিয়েন্টলি প্রডিউস করবার জায়গা এই দেশে আছে। আপনার শুধু ল্যান্ড রিফর্ম করতে হবে, অর্গানাইজ করতে হবে। দেশের ফুয়াদ, আমি একটা উদাহরণ দিই আপনাকে, আমার নিশ্চয়ই জানা আছে। ভারত গরু আমদানি বন্ধ করে দিল। অনেকে ধরে নিয়েছিল যে বাংলাদেশ আর কুরবানি হবে না, কিন্তু পরে আমরা কি দেখলাম যে আমাদের এখানে খামার মালিকরা যে সংখ্যক গরু উৎপাদন করছে সাফিসিয়েন্ট, এবং গরু অবিকৃত হয়ে আবার ফিরে যাচ্ছে উদ্বৃত্ত পুরো হয়ে ঈদ যাচ্ছে। শেষ হওয়ার পরেও। এবং শুধু তাই না, আমার এটার মাধ্যমে যেটা হয়েছে যে আমার লক্ষ লক্ষ উদ্যোক্তা তৈরি হয়েছে, আমার বেকারত্ব দূর হয়েছে। অতএব ভারতের কোনো জিনিসের উপরে আমরা নির্ভরশীল না, বরং যদি উল্টা চিন্তা করেন, যেহেতু বাংলাদেশ একটা বড় মার্কেট, 16-17 বিলিয়ন ডলার অথবা 20 বিলিয়ন ডলার সে বাংলাদেশে বিক্রি করে, সেই জায়গায় দেখেন এখন ভারতের টোটাল ম্যাক্রো ইকোনমিতে হয়তো বোধ করতে পারেন বলে আমার এক্সপোর্ট প্রায় 800 বিলিয়ন ডলার। সো এটা খুবই একটা ফ্র্যাকশন, না হইলে কিছু হবে না। এইটা যদি আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের চোখে দেখেন একটা বিষয়, কিন্তু এই 16 বিলিয়ন ডলার কিন্তু দক্ষিণ ভারত থেকে আসে না। এই 16 বিলিয়ন ডলার এক্সপোর্ট কিন্তু উত্তরপ্রদেশ থেকে আসে না, এটা আসে সেভেন সিস্টার্স থেকে, এটা আসে পশ্চিম বাংলা থেকে, বিহার থেকে, উড়িষ্যা, ঝাড়খণ্ড থেকে। অতএব ভারতের এই চারদিকের অর্থনীতির ভিত্তি কিন্তু বাংলাদেশ। এবং দেখেন ইতিমধ্যে আমরা ভারতের গণমাধ্যমে দেখতে পাচ্ছি যে জুলাই আগস্টের পর থেকে পশ্চিম বাংলার যে ইকোনমির বিভিন্ন জায়গা আছে, ট্যুরিজম একদম কলাপস করেছে। টোটাল রিটেল ইন্ডাস্ট্রি, নিউ মার্কেট বলেন, কেনা বেচা, হাট বাজার, রেস্টুরেন্ট সব কিছু কলাপস করেছে। হোটেল ব্যবসা কলাপস করেছে, হাসপাতাল ব্যবসা কলাপস করেছে। এবং কোনো কোনো হাসপাতালে দেখলাম তার স্টাফিং 80% পর্যন্ত কার্টেল করে ফেলছে। তারা বিল দেওয়ার মতো টাকাতে বাস্তবতাতে নাই, কারণ এই পুরো অবকাঠামোটাই তৈরি হয়েছিল বাংলাদেশের অর্থনীতিকে ঘিরে। এখন এই যে বাংলাদেশের মানুষ গত 4 মাস ধরে ভারতে যাচ্ছে না, এই জন্য কি আমাদের মৃত্যুহার বেড়ে গেছে কিনা? বাড়ে নাই। বাংলাদেশে কি ক্যান্সার পেশেন্ট বেড়ে গেছে? ভারতে হ্যাঁ ইনকনভিনিয়েন্স বলতে পারেন যে একটা চলমান চিকিৎসার মধ্যে ছিল, এবং এটা মানুষের একটা স্বাধীনতার একটা চয়েসের ব্যাপার আছে। কেউ যদি ওখানে চিকিৎসা করতে যায়, অনেকে ব্যবসার ব্যাপার স্যাপার আছে, আত্মীয় স্বজন আছে, একসাথে অনেক কাজ করতে চায়। অতএব আমরা ভারতের সাথে আমদানি রপ্তানি করব না ব্যাপারটা তা না, কিন্তু জুজুর ভয় দেখায় করা যাবে না। এবং তার থেকে সবচেয়ে বড় জায়গা যেটা ভারতের আমাদেরকে কেয়ার করে চলা দরকার, সেটা হচ্ছে ভারতের অখণ্ডতার জন্য বাংলাদেশে নিরাপত্তা জরুরি। বাংলাদেশ অস্থির হয়ে গেলে ভারতের প্রত্যেকটা সীমান্ত অস্থির হয়ে যাবে। 4000 কিলোমিটার সীমান্ত কথা বলতে চাচ্ছি, সেটা হলো যে এইখানে বাংলাদেশের যে ভূ রাজনৈতিক অবস্থানটা, সেখানে কিন্তু বাংলাদেশের নিরাপত্তার জন্য তত সমস্যা নয়, সমস্যাটা হলো ভারতের জন্য। এবং এই বিষয়টা কিন্তু কখনোই সামনে আনা হয় না। এটা যে ভারতের জন্য কত সেনসিটিভ সেটা দিল্লি নিশ্চয়ই ভালো করে জানে, খুব ভালো করে বোঝে। এবং দেখেন একটা কথা বলা হয় যে ভারত চাইলেই আমাদের দেশে নাকি 2-3 দিনে দখল করে ফেলতে পারবে। বাংলাদেশ মিলিটারি এক্সপার্টরা যে জিনিসটা আমাকে বোঝায় বলছে সেটা হচ্ছে যে বাংলাদেশ দখল করবার জন্য যে পরিমাণ লজিস্টিক তাকে আমার সীমান্তে আনতে হবে, এই পরিমাণ লজিস্টিক যদি আমাদের সীমান্তে আনে, তাহলে সে পাকিস্তান সীমান্ত এবং চায়না সীমান্ত আর রক্ষা করতে পারবে না। সে যে কাশ্মীরে গৃহযুদ্ধ করতেছে, সে যে আপনার সেভেন সিস্টার্সে গৃহযুদ্ধ করতেছে, মণিপুরে থেকে শুরু করে প্রত্যেকটা রাজ্যে, সে যে মধ্য ভারতে ঝাড়খণ্ড, বিহার মিলায় যে মাওবাদী আন্দোলন ডিল করতে হচ্ছে ঝাড়খণ্ড অঞ্চলে, এটা সে ডিল করতে পারবে না। সে যে আপনার আরাকান এবং বার্মা সীমান্তে মিজোরামে যে ঝামেলার মধ্যে আছে, এটা সে ডিল করতে পারবে না। অতএব টেকনিক্যালি সে কখনোই 7টা ডিভিশন এনে আমার সীমান্তে ঢুকতে পারবে না। এরপরে হচ্ছে ঢুকলো, আমার টেরেইন আছে না, আমার বাস্তবতা আছে না, আমার ল্যান্ড আছে না, এটা শুধু মানে এটা সম্ভব। অতএব এটা একটা অবাস্তব জায়গা। এবং যেটা করা হবে যে আমাদের মিলিটারি যে রিয়েলিটি আছে, এটা দিয়া ভারত কয়েক সপ্তাহের ভিতরে নাস্তানাবুদ হয়ে যাবে যদি কোনোদিন দুঃসাহস করে সে আরেকটা বিষয় এই সীমান্তের ভিতরে ঢোকার জন্য। এই ধরনের একটি ঘটনা ঘটলে আরো কিছু শক্তি যখন যোগ দিবে, তখন ভারতের কি হবে? সার্টেনলি দেয়ার আর আদার রিজিওনাল ফোর্সেস, যারা আঞ্চলিক পরাশক্তি আছেন, তারা সেখানে ক্ষমতার বলয় ব্যবহারে অংশীদার হয়ে যাবেন। এবং আমরা দেখতে পাচ্ছি, আপনি দেখেন আরাকানের সিম্পল সিচুয়েশনে কিন্তু ভারত হ্যান্ডেল করতে পারতেছে না। এখানে আরাকান আর্মি, আরসা যা আছে, তার কালাদান প্রজেক্ট কিন্তু সব মানে একদম বোম টোম মেরে সব ঠিক করে দিয়েছে। তো সেই বাস্তবতায় ভারতকে বুঝতে হবে যে আমার দেশে অস্থিরতা তোমার দেশে শান্তি রক্ষার শর্ত না। এই জন্য আমার সীমান্তকে নিরপেক্ষ রাখা, আমার সীমান্তকে শান্তিপূর্ণ রাখা, আমার দেশের ভিতরে স্থিরতা বজায় রাখা, এটা তোমার জন্য জরুরি।
এবং প্রফেসর ইউনুস ডিডব্লিউর সাথে ডয়চে ভেলের সাথে যে ইন্টারভিউতে ক্ষমতা নেবার আগে বলেছেন যে বাংলাদেশ অশান্ত হইলে সেভেন সিস্টার্সও শান্ত থাকবে না। এনডিটিভির সঙ্গে কিন্তু উনি বাংলাদেশে আসার আগে একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং এটি বারবার বলেছেন এবং আমাদের পক্ষ থেকে বাস্তবতা তাই। এই জন্য ভারতকে বুঝতে হবে যে সে তার মহল্লাতে প্রচণ্ড অজনপ্রিয় এবং শত্রু রাষ্ট্র দ্বারা বেষ্টিত। ভারতের চারপাশে কোনো বন্ধু রাষ্ট্র নাই, একেবারেই না। ভারত চারপাশে শত্রু রাষ্ট্র দ্বারা বেষ্টিত এবং এতগুলো ফ্রন্টে যুদ্ধ করবার মতো ক্যাপাসিটি তার নাই। এবং পাকিস্তানে যখন সে সার্জিক্যাল স্ট্রাইকের নাটক করলো, একটা মিথ্যা নাটক, একটা ফাও জিনিস করছে, সে সোলজার পাঠায় গেলে এরা সবাই ধরা খাইছে, মারা গেছে, বিমান পাঠাইছে, পাইলটকে শুটডাউন করে নামানো হয়েছে, ইমরান খান অত্যন্ত মানে সুসম্পর্ক বজায় রাখার জন্য তাকে আবার জীবিত ফেরত দিয়ে দিচ্ছে। সার্জিক্যাল স্ট্রাইকের সময় আমরা দেখেছি কাশ্মীর সীমান্তে আছে এরকম 40,000 ভারতীয় সৈন্য আপনার ছুটির জন্য দরখাস্ত করেছে, তারা যুদ্ধ করতে চায় না। তখনকার মিলিটারি এবং ডিফেন্স অ্যানালিস্টরা বলেছে যে ভারতের আর্মামেন্টের 65% হচ্ছে অকেজো। তার বিমান বলেন, তার অস্ত্র বলেন, তার যে জিনিসপত্র কামান দাওয়ান যা আছে, যে তাদের যুদ্ধ বিমান প্রায় কিন্তু ভেঙে পড়ে এবং মুভি মানে বলিউডে মানে ছবি পর্যন্ত হয়েছে। এত পরিমাণ পাইলট যুদ্ধ বিমান ধ্বংস হয়ে মারা গেছে এবং এগুলো ম্যাক্সিমাম হচ্ছে 60, 70, 80-র দশকে রাশিয়া থেকে কেনা, সোভিয়েত ইউনিয়ন থেকে নেয়া। এই যুদ্ধাস্ত্র মারণাস্ত্র দিয়ে একটা পাকিস্তানের মতো, চায়নার মতো যারা মডার্ন ওয়ারফেয়ারে প্রিপেয়ার্ড, তাদের সাথে সে ফাইট করতে পারবে না। এবং বাংলাদেশেরও ক্যাপাসিটি বাড়ানোর সুযোগ আছে সেখানে। এবং এই ক্ষমতার বলয়ের জায়গা থেকেই হচ্ছে আমরা বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ক রাখব। আমরা সম্পর্ক না রাখার পক্ষে নই, কিন্তু আপনি অবরোধের ভয় দেখাবেন নেপালের মতো, আপনি সীমান্ত বন্ধ করে দেবেন, আপনি রপ্তানি বন্ধ করে দেবেন। আপনি নেপালের প্রসঙ্গ উঠালেন তো, এখানে দুটো বিষয়। একটি হলো নেপাল কিন্তু হিন্দু রাষ্ট্র, ভারতের সাথে সম্পর্ক নেই, একটি দিক। আরেকটি দিক আপনার নিশ্চয়ই মনে আছে, একবার জ্বালানি বন্ধ করে দিয়েছিল, 6 মাস জ্বালানি বন্ধ ছিল। তখন নেপাল কি করেছে? চীনের সাথে একটা সম্পর্ক তৈরি করেছে এবং এখন আর সে ভারতের কাছে জ্বালানির জন্য নির্ভরশীল নয়। এরকম হয়ে যায়, বাস্তবতা তাই হবে। তো এই জন্য হচ্ছে যে ভারতকে বুঝতে হবে তার 77 বছরের বিদেশ নীতির যে ব্যর্থতা এবং বাংলাদেশে তার যে পলিসি বারবার ফেল করছে এবং করেছে, এই বাস্তবতায় তাকে একটা নতুন সম্পর্কের রোডম্যাপ তৈরি করতে হবে। এইটা যদি সে না করে, সে যদি মনে করে যে না আমি সঠিক ছিলাম, আমি হাসিনাকে সমর্থন দিয়ে ভুল করি নাই, এখানে অন্য সমস্যা হয়েছে, এই বাস্তবতাগুলো এই সম্পর্কটাকে আগিয়ে নিয়ে যাবে না। মাইনরিটি পারসিকিউশনের নামে সংখ্যালঘু নির্যাতনের যে নাটক, গল্প, উপন্যাস তারা রচনা করছে, এটা দিয়ে এই সম্পর্কটা এগোবে না। এই যে দেখেন ডিজাস্টার করেছে, আমরা বিভিন্ন জায়গায় পড়ছি, রয়ের শত শত হাজার হাজার লোকজন বাংলাদেশে দায়িত্ব পালন করে শত শত কোটি টাকার মালিক হয়েছে। টাকা পয়সা দুবাই বিভিন্ন দেশ থেকে তারা ফানেল করে নিয়ে গেছে এবং এই রয়ের অফিসাররা কিন্তু, কর্মচারীরাই কিন্তু ভারতকে ডুবাইছে ভুল ভাল তথ্য দিয়ে দিয়ে। এবং এদেরকে এখন জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে অথবা হবে, এই আশঙ্কায় কিন্তু তারা এখন মাইনরিটি কার্ড খেলতেছে। এবং রয়ের অপারেটিভসরা আপনার সীমান্তে ক্রস বর্ডারে খুবই বাজে রকমের ভূমিকা পালন করছে। অতএব দিল্লিকে বুঝতে হবে, যদি আপনি সত্যি জেনুইনলি বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক চান, আপনার পুষ্টিহীন চরিত্র থেকে আপনার সুস্থ চরিত্রে আসতে হবে। এটা যদি না করেন, তাহলে বাংলাদেশকে কোনো হুমকি ধামকি দিয়ে এই গণ অভ্যুত্থানের স্পিরিট থেকে আপনি তাদেরকে দূরে সরায় দিবেন, শেখ হাসিনা অথবা পুতুলকে আবার পুনর্বাসন করবেন কোনো রাজনৈতিক দলের ব্যানারে এবং নির্বাচনে, বোকা স্বর্গে বাস করছেন। ফর গডস সেক, কাম ব্যাক টু সেন্সেস। আপনার দয়ামায়া করে আপনার কমন সেন্সে ফিরে আসেন। প্রিয় দর্শক, আমরা আবারও একটু বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন যে আমাদের এই অভ্যুত্থান যাদের পছন্দ হয়নি, তারা এটাকে মুছে দিতে চায়, এটাকে নতুন ভঙ্গিতে দুনিয়ায় সামনে পেশ করতে চায়। আমরা যে মুক্ত স্বাধীন বাংলাদেশ তৈরি করলাম, তারা এটাকে মুছে দিয়ে আগেরটায় ফিরে যেতে চায়। মুখে বলছে না যে আগেরটা, কিন্তু ভঙ্গি হলো আগেরটা ভালো ছিল। ব্যারিস্টার ফুয়াদ, আপনি জানেন যে এ কারণেই ভারতের সব রাজনৈতিক দল, মিডিয়া একযুগে বাংলাদেশের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে এবং সেটা মিথ্যা একটা প্রপাগান্ডার উপর ভিত্তি করে। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো কি যথার্থ ভূমিকা পালন করছে? আর মিডিয়াই বা কী করছে? ভারতের গণমাধ্যমে দেখেন, প্রত্যেকটা গণমাধ্যম
পাকিস্তানকে নিয়ে, চায়নাকে নিয়ে, তার প্রত্যেকটা চারপাশের রাষ্ট্রকে নিয়ে যে ধরনের রিপোর্ট করা দরকার সেগুলো কিন্তু কন্টিনিউ করে। কিন্তু বাংলাদেশের গণমাধ্যম দেখলাম যে গত 16 বছর ফ্যাসিবাদের দালালি করেছে অধিকাংশ, একটা দুইটা ব্যতিক্রম ছাড়া। এই খাইসলতটা গণ অভ্যুত্থানের পরেও তাদের পরিবর্তন হয়নি। এবং দেখেন যে গণমাধ্যমগুলোতে আমি এখনও এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের শহীদ আহত পরিবারদেরকে নিয়ে কোনো ভালো ডকুমেন্টারি দেখতে পাচ্ছি না, তাদের পরিবারের দুঃখ কষ্ট দেখতে পাচ্ছি না, তারা কিভাবে সাফার করছে তাদের সেই গল্পগুলো উঠে আসছে না, কোনো ভালো নাটক, ডকুমেন্টারি, সিনেমা কিচ্ছুই তৈরি হয় নাই, কোনো কবিতা গানের আসর নাই। কিন্তু আপনার মনে থাকার কথা, শোকের মাস যখন আছে শেখ মুজিবের মরার মাস, এই মাসের দেখবেন মারা গেছে 15 তারিখে, কিন্তু শোক পালন করা লাগে 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত, 31 তারিখ পর্যন্ত। শোক আর শোক, প্রত্যেকটা টেলিভিশন গণমাধ্যমের স্ক্রলে এবং উপরে কোনায় শোকের মাস, আজকে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন। বাংলাদেশ রাষ্ট্রে 1700 মানুষ মরে গেছে, একটা দিন আমরা দেখতে পাচ্ছি না যে এই মানুষগুলোকে নিয়ে কোনো আলাপ আলোচনা, কোনো সম্মতি তৈরি করা, এটার কাজ হচ্ছে। বাংলাদেশের যে দালাল, বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, অলমোস্ট সবাই যার যার মতো বহাল তবিয়তে আছে, 1-2 জন ছাড়া। তারা কি কাজ করছেন? তারা কি লিখছেন পত্রিকাতে? তারা কি বলছেন? 1-2টা এক্সেপশন আছে, তারা ভালো মতামত তৈরি করছেন। যেমন পার্টিকুলারলি যদি আমি বলি যে ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান অসাধারণ রোল প্লে করছেন এই বাস্তবতাতে। তো তিনি ইন্টারভিউ দিচ্ছেন, তিনি ইংলিশে লেখালেখি করছেন এবং দেশে বিদেশে কথা বলছেন। একটা রিপোর্ট দেখলাম যে বাংলাদেশে মাইনরিটিরা কেমন আছে এই বিষয়ে ঢাকা ট্রিবিউন একটা জরিপ করেছে এবং তারা বলেছে অধিকাংশ লোক গত 16 বছরের তুলনায় এখনকার মাইনরিটিরা ভালো আছে। যেটা ভয়েস অব আমেরিকা এরকম একটা করেছিল। গোবিন্দ প্রামাণিক দেখেন, যদিও তিনি অখণ্ড ভারতের সমর্থক টাইপের লোক, কিন্তু বর্তমান বাস্তবতায় সে কিছু সত্য কথা তুলে ধরেছেন। তার ভিতরে কিন্তু একটা বলেছে যে 5 তারিখের আগের থেকে আমরা এখন বেশি ভালো আছি। বাংলাদেশের ইতিহাসে গত 16 বছরের তুলনায় এত নিরাপদে 2টা পূজা উদযাপন করা হয়েছে, এটা আমরা দেখি নাই। যে ধরনের ঘটনা ঘটে গেছে সেই তুলনায় দেশে কোনো খুন খারাপই তো হয় নাই। আপনাকে একটা উদাহরণ দেই এই ফাঁকে, সেটি হলো আপনি নিশ্চয়ই জানেন রংপুরে একটি সভা হয়েছিল, আইন শৃঙ্খলা কমিটির একটা সভা হয়েছিল সরকারের উদ্যোগে। সেখানে ইসকনের লোক ছিল, পূজা কমিটির লোক ছিল, তারপর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের লোক ছিল। হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের লোকজন এবং পূজা কমিটির লোকজন কিন্তু ইসকনের বক্তব্যকে টোটালটাই খণ্ডন করেছিল। তারা বলেছিল, ইসকন বলেছিল এখানে অত্যাচার হচ্ছে, 2 জন খুন হয়েছে, আর বছর এরকম কোনো ঘটনাই ঘটেনি। এবং কিন্তু এই খবরটি কিন্তু মিডিয়া ফলো করে আসেনি। হিন্দু নেতৃবৃন্দদের মিটিং, মিছিল অথবা মানববন্ধন দেখতে পাচ্ছি না। যে বাংলাদেশে 16 বছরে আসলে আপনারা কেমন ছিলেন, এই গল্পগুলো আপনারা কেন বলছেন না? তাদেরও বলা উচিত এখন, কারণ আপনারা তো বাংলাদেশের নাগরিক। আমি অ্যাপ্রিসিয়েট করি যে ধরেন জগন্নাথ হলের ছেলেরা গত কয়েকদিন আগে মিছিল করেছে আগরতলায়, যে আমাদের হাই কমিশনে অ্যাটাক হয়েছে, তারপরে তারা বলেছে। তারপরে গোবিন্দ প্রামাণিককে ধন্যবাদ দিতে হবে। আরও 2-1 হিন্দু নেতা কথা বলেছেন, কিন্তু আমি বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, গুপ্ত, দত্ত, ওনাদের অনেককেই আমি দেখতে পাচ্ছি না। ওনারা কোথায়? সাংগঠনিকভাবে কেউ নাই। তাহলে এই যে মতলববাজ সংখ্যালঘু, যারা বাংলাদেশের সাধারণ সংখ্যালঘু, সাদামাঠা আমার আপনার মতো মানুষগুলোকে যে বিপদে ফেললো 16 বছরের মিথ্যা ভুয়া রাজনীতি করে, সেই মানুষগুলো কোথায়? তার কি হবে? সাধারণ হিন্দুরা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন, কারণ তিনি এবং তারা কিন্তু এই টোটাল ডিসকোর্সের সাথে জড়িত না। সে আমার আপনার মতোই দিন আনে দিন খায়, রুটি রুজি, হাল চাষ করে, দোকানে যায়, ব্যবসা বাণিজ্য করে। কিন্তু এই যে মতলববাজ হিন্দু সংগঠন যেগুলো আছে এবং তাদের নেতারা আছে, যারা দিল্লি এবং কলকাতার পৃষ্ঠপোষকতায় চলেন, বিজেপি আরএসএস সাথে পৃষ্ঠপোষকতায় চলেন এবং দালালি করেন, তারা বাংলাদেশের হিন্দুদেরকে বাংলাদেশি হতে দিচ্ছে না। বাংলাদেশের হিন্দুদের এটা একটা সবচেয়ে বড় সংকট। তারা দেখবেন একটা আবহের ভিতরে আছে, ভারতের ছায়ায় তারা বাস করে, ভারতের শ্যাডোর ভিতরে তারা বাস করে। নেপালের হিন্দুরা তো ভারতের শ্যাডোতে বাস করে না। তাহলে আপনারা বাংলাদেশের নাগরিক হয়ে আপনার লড়াইটা করবেন। এখানে সবাই অধিকার বঞ্চিত হচ্ছে। যখন বাজারে জিনিসের দাম বাড়ে, শুধু মুসলমানের কষ্ট হয় না, হিন্দুরও কষ্ট হয়। বন্যায় যখন ঘর ডুবে যায়, তখন বন্যার পানি শুধু মুসলমানের বাড়িতে ঢোকে না, হিন্দুর বাড়িতেও ঢোকে। রোড অ্যাক্সিডেন্টে যখন মানুষ মারা যায়, ওইটা হিন্দুর মোটরসাইকেলও অ্যাটাক করে, মুসলমানের মোটরসাইকেলও অ্যাটাক করে। ডেঙ্গু মশায় যখন মানুষ মারা যায়, ডেঙ্গু শুধু মুসলমানরা কামড়ায় না, হিন্দুরেও কামড়ায়। অতএব এই সেবার জায়গায়, অধিকার বঞ্চনার জায়গায়
রাষ্ট্রের ব্যর্থতার একটা জায়গা আছে, এটা হিন্দু স্পেসিফিক না। হিন্দু হবার কারণে এটা হচ্ছে ব্যাপারটা তা না। এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রিপোর্টে যে বলা হয়েছে যে এই গণ অভ্যুত্থানের সময় 9 জন হিন্দু মারা গেছে, এটা ফ্যাক্ট ফাইন্ডিং যারা করেন, ফ্যাক্ট চেকার যারা আছে, তারা কিন্তু পরিষ্কার করে বলেছে আন্দোলনের কারণে মারা যায়নি। তারা মারা গেছে নিজেদের মারামারির কারণে, তারা মারা গেছে পুলিশের গুলিতে, তারা মারা গেছে গুন্ডামি বদমাইশি করতে গিয়ে মারা গেছে। এবং তারা মারা যাওয়ার আগ পর্যন্ত কিন্তু সবাই আওয়ামী লীগের নেতা ছিলেন, মারা যাওয়ার সাথে সাথে তারা হিন্দু হয়ে গেছেন। তো এইটা হচ্ছে বাংলাদেশের মতলববাজি সংখ্যালঘু রাজনীতি। এই সংখ্যালঘুদের বুঝতে হবে ভারত কিন্তু সংখ্যালঘুদের অধিকারে মোটেই বিশ্বাস করে না। ভারত সংখ্যালঘুদের নিয়ে সে মোটেই চিন্তিত না। সে শুধু সংখ্যালঘু কার্ডটা খেলে বাংলাদেশকে অস্থির করে রাখবার জন্য, কারণ এই অস্থিরতার মধ্য দিয়ে সে তার চিকেন নেককে সেফগার্ড করতে চায়, সে তার বর্ডার সিকিউর করতে চায়। এটার সাথে সংখ্যালঘুদের অধিকারের কোনো প্রশ্ন জড়িয়ে নাই। অতএব সংখ্যালঘুদেরকে বাংলাদেশি আকারে আপনার লড়াইটা আপনি করেন, যেখানে যেখানে আপনি অধিকার বঞ্চিত হচ্ছেন আপনি বোধ করেন, আপনি লড়াই করেন, এবং সেখানে হিন্দু মুসলমান সবাই মিলে আমরা লড়াই করব, কারণ এই লড়াইতে সারা বাংলাদেশকে আপনি সাথে পাবেন। ব্যারিস্টার ফুয়াদ, 5ই আগস্ট কেবল স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটেনি, ভারতের অন্যায় আচরণ ও হেজিমনির বিরুদ্ধে একটি জাতীয় ঐকমত্য তৈরি হয়েছে। বলা হচ্ছে দিল্লি যত বেশি আগ্রাসী আচরণ করবে এই ঐকমত্য আরও বেশি দৃঢ় হবে। আপনি কি মনে করেন? একদম একমত। 5ই আগস্টের ঘটনাটাকে প্রত্যেক 5 তারিখ আকারে আমাদেরকে গুরুত্বের সাথে সেলিব্রেট করতে হবে। আমি জানি না কয়টা গণমাধ্যম 5ই আগস্টের 4 মাস পূর্তি আকারে কোনো খবর করেছে, কয়জন শহীদ পরিবারে এই গল্পটাকে তুলে নিয়ে আসছে, কারণ এই গল্পগুলোই হচ্ছে আমার ঐক্যের প্রতীক। এই পরিবারগুলোর কষ্ট, চোখের পানি, এটা হচ্ছে আমার ঐক্যের প্রতীক। এই যে 1700 শহীদ বাংলাদেশ রাষ্ট্রের জঞ্জাল, ময়লা আবর্জনা এবং ফ্যাসিবাদকে রক্ত দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করলেন, তারাই কিন্তু আমাদের ঐক্যের প্রতীক। অতএব ভারত সাকসেসফুলি হাসিনাকে সমর্থন করে নিজে বিপদে পড়েছে, হাসিনাও ভারতের সমর্থন নিয়ে নিজে বিপদে পড়েছে, এবং এই দুই বিপদের মধ্য দিয়ে যেটা হয়েছে, বাংলাদেশ আপদমুক্ত হয়েছে। এবং বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে আমার শত্রুকে, আমার মিত্রকে, কে আমার নেক্সট ফাইটের অংশীদার, আমার এই যুদ্ধটা, এই লড়াইটা। অতএব এই ঐক্যমতের জায়গাটা হিস্টোরিক, এবং এইটা আমাদেরকে যে কোনো মূল্যে ধরে রাখতে হবে। ব্যারিস্টার ফুয়াদ, আপনি আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।